কোন সমাজ সত্য আর সঠিক তথ্য চায়, তাদের মানমাত্রাগুলো কি, সুশাসনের অন্যান্য ক্ষেত্রে সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমরা কথা বলছি মিথ্যা তথ্য, বিকৃত তথ্য নিয়ে। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানমাত্রা কি সেটা আমাদেরকে দেখতে হবে। এখন দুটো উদাহরণ দিই। একটা উদাহরণ হচ্ছে ইরাকে যখন যুদ্ধ শুরু হলো তখন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, সে সময় কিন্তু একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম এটা অনেক অনেক প্রচার। আবার এখন জলবায়ু পরিবর্তনের এই যুগে যখন জলবায়ু পরিবর্তনটা একটা প্রতিষ্ঠিত সত্য বৈজ্ঞানিকভাবে এবং আমরা প্রত্যহ এটার মুখোমুখি হচ্ছি, তখনও কিন্তু জলবায়ু পরিবর্তন আসলে প্রকৃত সৃষ্ট না মনুষ্য সৃষ্ট এটাও বলা হচ্ছে। ফলে সমাজ যদি অন্য সব দিকে এগিয়ে যায় তাহলেও যে সব তথ্য সঠিক হবে এবং সেই মোতাবেকই রাষ্ট্রের নীতি চলবে সবসময় এটা ধরে নেওয়া যায় না। খুব উন্নত সমাজেও রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে তথ্যকে অন্যভাবে বিবেচনা করা হয়। এখন কেন তথ্য বিকৃত করা হয়, কেন অসত্য তথ্য প্রচার করা হয়? একটা হচ্ছে যে অর্থনৈতিক কারণ, প্লেন এন্ড সিম্পল, যে এটা করলে আমার ফিনান্সিয়াল ইন্টারেস্ট সার্ভড হবে, অন্যটা করলে হবে না। আপনারা যারা মোবাইলে আমার ছবি তুলতেছেন, আমি আসলে তো ক্যামেরাতেই কথা বলতেছি, আর আলাদা করে রেকর্ড করার দরকার আছে? এটা আবার একটুকুন কাটবেন, রিল করবেন, মিম করবেন, তা তো দরকার নেই। আমি তো মানে পাবলিকলি কথা বলছি। পারপাসটা হচ্ছে যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, কেন এত 15টা বছর আমরা এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন যাচ্ছি সেগুলো ভুল, আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই অত উঁচু হয়ে গেছে। সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো। যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো, মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো, তখনই হয় রাসেল ভাইপার আসতো, তো ওরকম একটা কিছু চলে আসতো। আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো, মনে আছে? 8ই অগস্টের পরে সব বাড়িতে বাড়িতে ডাকাত হচ্ছে। হঠাৎ করে আবার ডাকাত চলে যায়, হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায়। আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো সবকিছু যদি বিবেচনা করেন, বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোন স্কোপ দিব না, তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব, আমার নিয়ন্ত্রণে নেব, এটা আমি বুঝি। আমি বিচার বিভাগ নেব, আইন শৃঙ্খলা নেব, গণমাধ্যম নেব। কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা এখনো সকাল হলে অন্তত হেডলাইন গুলো দেখে তো বের হই। আর যখন একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যাবত পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে। তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে। ফলে এই অপপ্রচারটা চলছে স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। এখন যদি আমি বলি যে আমাদের গণমাধ্যমের মালিকানা কার কাছে, আমি নিজেও তো কত অপপ্রচারের শিকার আগেও হয়েছি। ধরেন খবরটা আমার আব্বার সম্পর্কে, ছবিটা আমার আব্বার সম্পর্কে, আমার আব্বার ছবি দেন, আমার ছবি দিলেন কেন? টার্গেটটা তো আসলে আমি, আমার আব্বা তো না। এবং মালিকানা কাদের হাতে চলে গেছে গত 20-25 বছর যাবত, এটাও যদি আমরা একটু দেখি। আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড, আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই। তার নিজের ব্যবসাটাকে টিকাতে, অন্যের ব্যবসাটাকে আহত করতে সে সংবাদপত্র খুলেছে, এবং সেখানে সংবাদপত্র না, তার টেলিভিশন আছে, এরকম সবকিছুই চলছে। ফলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বোঝার তিনটা জিনিস, যে আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা কি, তার সাথে আমরা তথ্য কতটা সঠিক পাবো এবং সেই প্রসেসে আমরা গেছি কিনা। দুই হচ্ছে যে কেন এটা হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। খামোখা মানুষ বসে বাসায় আমার নামে একটা মিথ্যা কথা বলে না, সে আমাকে টার্গেট করে। কেন টার্গেট করে? সে জানে আমাকে ডিসক্রেডিট করতে হবে, মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিতে হবে। হ্যাঁ, তো এই কাজটা সে তার নিজস্ব একটা কারণে করছে। আর হচ্ছে কাদের কাছে আমাদের এই সংবাদ পরিবেশনের দায়টা, সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে।